আমাদের আজকের অধ্যায় হলো বাংলা ব্যাকরণে, যাকে আমরা বলে থাকি সন্ধি। হ্যালো দর্শক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি মৌসুমি, আর তোমরা দেখছো দিশান বাংলা। আজকে আমরা আলোচনা করব সন্ধি নিয়ে। তাহলে বন্ধুরা, একেবারে সরাসরি চলে যাচ্ছে আজকের ভিডিওতে। সন্ধি। সন্ধি কথার অর্থ কি? সন্ধি কথার অর্থ হচ্ছে মিলন। কিন্তু বাংলা ব্যাকরণে সব মিলনকেই কিন্তু সন্ধি বলা হয় না। যেমন পদের সাথে পদের অথবা শব্দের সাথে শব্দের মিলনকে কিন্তু সন্ধি বলা হয় না। শুধুমাত্র বর্ণের সাথে বর্ণের মিলনকেই বলা হয় সন্ধি। যেমন এখানে আমি লিখেছি দেব যোগ আলয়। দেব এবং আলয় দুটি শব্দ যুক্ত হয়েছে এবং যুক্ত হয়ে তৈরি হয়েছে দেবালয়। এখানে অবর্ণের সাথে আবর্ণ যুক্ত হয়েছে। অবর্ণের সাথে আবর্ণ যুক্ত হয়ে আই এসেছে। দেব এবং আলয় দুটি যুক্ত হয়ে তৈরি হয়েছে দেবালয়। তাই একটি বর্ণের সাথে আরেকটি বর্ণের মিলনে তৈরি হয়েছে দেবালয়। তাই এটি কিন্তু একটা সন্ধি। এবার সন্ধি শুরু করার আগে আমরা কিছু সংজ্ঞা জানব। সেই সংজ্ঞাগুলি কি কি? প্রথম সংজ্ঞাটি হচ্ছে পাশাপাশি দুটি বর্ণের মিলনকে বলে সন্ধি। সন্ধি কাকে বলে? পাশাপাশি দুটি বর্ণের মিলনকে বলে সন্ধি। যেমন এখানে অ বর্ণের সাথে আবর্ণ যুক্ত হয়ে সন্ধি তৈরি হয়েছে দেবালয়। দেবের সাথে আলয় যুক্ত হয়ে দেবালয়, সন্ধি। যে নিয়মে সন্ধি হয় তাকে বলে সন্ধির সূত্র। ঠিক আছে, সন্ধি সূত্র কাকে বলে? যে নিয়মে সন্ধি হয় তাকে বলে সন্ধির সূত্র। 3 নম্বর নিয়ম, সন্ধিবদ্ধ পদকে আলাদা করে ভেঙে দেখানোর নাম সন্ধি বিচ্ছেদ। সন্ধি বিচ্ছেদ কাকে বলে? সন্ধিবদ্ধ পদকে যখন আলাদা করে ভেঙে আমরা দেখাবো তখন তাকে বলা হয় সন্ধি বিচ্ছেদ। 4 নম্বর নিয়ম কি? সূত্র না মেনে বা সূত্র ছাড়াই সন্ধি হলে তাকে নিপাতনের সিদ্ধ সন্ধি বলে। নিপাতনের সিদ্ধ সন্ধি কি? সূত্র না মেনে বা সূত্র ছাড়াই সন্ধি হলে তাকে বলে নিপাতনের সিদ্ধ সন্ধি। সাধারণত সন্ধি করতে হলে কিছু নিয়ম মানতে হয়। যখন সেই নিয়মগুলি না মেনেই সন্ধি হয় তখন তাকে বলা হয় নিপাতনের সিদ্ধ সন্ধি। তাহলে আমি শুরু থেকে আরও একবার বলছি, তোমরা একটু মন দিয়ে শুনবে। সন্ধি কথার অর্থ কি? সন্ধি কথার অর্থ হচ্ছে মিলন। ঠিক আছে, একটি বর্ণের সাথে আরেকটি বর্ণের মিলনে তৈরি হয় সন্ধি। সন্ধির সূত্রগুলি কি কি? পাশাপাশি দুটি বর্ণের মিলনকে বলে সন্ধি। দ্বিতীয় নিয়ম হচ্ছে যে নিয়মে সন্ধি হয় তাকে বলে সন্ধি সূত্র। 3 নম্বর সংজ্ঞা কি? সন্ধিবদ্ধ পদকে আলাদা করে ভেঙে দেখানোর নাম সন্ধি বিচ্ছেদ। আর 4 নম্বর সংজ্ঞা হচ্ছে সূত্র না মেনে বা সূত্র ছাড়াই সন্ধি হলে তাকে বলে নিপাতনের সিদ্ধ সন্ধি। এবার আমরা পরের বিষয়টি নিয়ে আলোচনা করব। সন্ধি কত প্রকার, কি কি, এবং কিছু সন্ধির সূত্র নিয়ে আজকের ভিডিওতে আমাদের আলোচনা তো হবে। বন্ধুরা, এবার আমরা আলোচনা করব সন্ধি কত প্রকার ও কি কি। বাংলায় সন্ধি কিন্তু 3 প্রকার। কি কি? সন্ধি 3 প্রকার। প্রথম হচ্ছে স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। এই 3 প্রকারের সন্ধি আমরা বাংলায় পাই। ঠিক আছে, আবারও বলছি, সন্ধি 3 প্রকার: স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। এবার আমরা এক এক করে প্রত্যেকটি সন্ধি সম্পর্কে, সন্ধি কাকে বলে এবং প্রত্যেকটি সন্ধির উদাহরণ, নিয়ম, সূত্র যা যাবতীয় আছে সেটা নিয়ে অল্প অল্প করে আলোচনা করব। তাহলে ভিডিওটি কিন্তু শুরু থেকে যদি শেষ পর্যন্ত তোমরা দেখো তাহলে আশা করি তোমাদের কিছুটা হলেও কাজে লাগবে। এবার জানবো স্বরসন্ধি কাকে বলে। স্বরসন্ধি মানে কি? স্বরসন্ধি স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলনকে স্বরসন্ধি বলে। আবারও বলছি, স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলনকে স্বরসন্ধি বলে। যেমন উদাহরণে কি আছে? দেব যোগ ইন্দ্র, দেবেন্দ্র। এখানে দেব, দেব অকার যুক্ত একটা শব্দ। এখানে ইন্দ্র, রস্য ই, দেবের সাথে এর সাথে ই যুক্ত হয়ে তৈরি হয়েছে দেবেন্দ্র। হিম যোগ আলয়, হিমালয়। এখানে অবর্ণের সাথে আবর্ণ যুক্ত হয়েছে। এই সন্ধি করার ক্ষেত্রে কিন্তু উচ্চারণটা খুব গুরুত্বপূর্ণ। তাই উচ্চারণটাকে যেন স্পষ্টভাবে আমরা করতে পারি, তাহলে কোন বর্ণের সাথে কোন বর্ণের মিলন হচ্ছে এবং দুটি বর্ণের মিলনে কোন উচ্চারণটা বা কোন বর্ণটা আমরা পাচ্ছি সেটা বুঝতে সুবিধা হবে। যেমন দেব, এখানে কোনো আকার ইকার কিছু নেই, এটা ইন্দ্র, ই, এর সাথে ই যুক্ত হয়ে তৈরি হচ্ছে দেবেন্দ্র। হিম যোগ আলয়, হিমালয়।
হিম, অ বর্ণের সাথে আ বর্ণ যুক্ত হয়ে তৈরি হচ্ছে আ, হিমালয়। এটা হচ্ছে স্বরসন্ধির উদাহরণ। এবার আমরা স্বরসন্ধির কিছু নিয়ম আলাদা আলাদা করে সূত্র ধরে 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 প্রত্যেকটি সূত্রের কিছু কিছু উদাহরণ করে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। বন্ধুরা, এবার আমরা শুরু করব স্বরসন্ধির যে সূত্রগুলি আছে সেই সূত্রগুলি নিয়ে আলোচনা, এবং প্রত্যেকেরই কিছু কিছু করে উদাহরণ দিয়ে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। সন্ধির প্রথম সূত্র হচ্ছে অকার বা আকার, এর সঙ্গে অকার বা আকার মিলে আকার হয়। আবারও বলছি, অকার বা আকারের সঙ্গে অকার বা আকার মিলে আকারই হয়। এখানে আমি আলাদা আলাদা করে প্রত্যেকটি ছক করে দেখিয়েছি, আশা করি তোমরা বুঝতে পারবে। অকারের সাথে অকার, অকারের সাথে অকার মিলে তৈরি হচ্ছে আকার। তার উদাহরণ কি? নর যোগ অধম, নরাধম। ধর্ম যোগ অধর্ম, ধর্মাধর্ম। নব যোগ অন্ন, নবান্ন। এখানে প্রত্যেকেরই কিন্তু অকারের সাথে অকার যুক্ত হয়েছে, অকারের সাথে অকার যুক্ত হয়ে আকার তৈরি হয়েছে। পরেরটি কি? অকারের সাথে আকার, অকারের সাথে আকার যুক্ত হয়ে কি হচ্ছে? আকারই হচ্ছে। যেমন ধন যোগ আগার, ধনাগার। দীপ যোগ আলোক, দীপলোক। ফল যোগ আহার, ফলাহার। এখানে প্রত্যেকের অকারের সাথে আকার যুক্ত হয়েছে। পরেরটি কি? পরেরটি হচ্ছে আয়ের সাথে অকার, আকারের সাথে অকার, আকারের সাথে অকার মিলে তৈরি হচ্ছেও কিন্তু আকার। ভিক্ষা যোগ অন্ন, ভিক্ষান্ন। যথা যোগ অর্থ, যথার্থ। এখানে আকারের সাথে অকার যুক্ত হয়ে আকার তৈরি হয়েছে। শেষেরটি কি আছে? আকারের সাথে আকার, আকারের সাথে আকার যুক্ত হয়েও আকারই হয়। যেমন মহা যোগ কাশ, আকাশ। মহা যোগ আকাশ, মহাকাশ। কারা যোগ আগার, কারাগার। এখানে আকারের সাথে আকার যুক্ত হয়ে আকারই হয়েছে। তাহলে অয়ের সাথে অযুক্ত হয়েও আ হয়, অয়ের সাথে আ যুক্ত হয়েও আ হচ্ছে, আয়ের সাথে অযুক্ত হলেও সেটা আই হচ্ছে, এবং আ যুক্ত হয়েও আই হচ্ছে। বন্ধুরা, এবার আমরা সন্ধির দ্বিতীয় সূত্র নিয়ে আলোচনা করব। আমাদের দ্বিতীয় সূত্র কি আছে? রস্যিকার কিংবা দীর্ঘিকারের পর রস্যিকার কিংবা দীর্ঘিকার থাকলে দুই মিলে দীর্ঘিকার হয়। আবারও বলছি, রস্যিকার কিংবা দীর্ঘিকারের পর রস্যিকার কিংবা দীর্ঘিকার থাকলে দুই মিলে কি হয়? দীর্ঘিকারই হয়। এখানে কিছু উদাহরণ আছে। যেমন রস্যিকারের সাথে রস্যিকার মিলে দীর্ঘিকার হয়। রস্যি কি? অতি যোগ ইত, অতীত। গিরি যোগ ইন্দ্র, গিরীন্দ্র। এখানে রস্যিকারের সাথে রস্যিকার মিলে দীর্ঘিকার হয়েছে। অতি যোগ ইত, অতীত। রস্যিকার এবং রস্যিকার মিলে কিন্তু দীর্ঘিকার হয়েছে। গিরি যোগ ইন্দ্র, গিরীন্দ্র। এখানে রস্যি মিলে দীর্ঘিকার হয়েছে। পরেরটি কি আছে? রস্যিকারের সাথে দীর্ঘিকার, রস্যিকার এবং দীর্ঘিকার মিলে দীর্ঘিকারই হচ্ছে। যেমন প্রতি যোগ ইক্ষা, প্রতীক্ষা। পরি যোগ ইক্ষা, পরীক্ষা। এখানে রস্যিকারের সাথে দীর্ঘিকার মিলে কিন্তু দীর্ঘিকার হচ্ছে। পরের উদাহরণ কি আছে? দীর্ঘিকার এবং রস্যিকার মিলে দীর্ঘিকার হয়। যেরকম সতী যোগ ইন্দ্র, সতীন্দ্র। অবনী যোগ ইন্দ্র, অবনীন্দ্র। এখানে দীর্ঘিকার এবং রস্যিকার মিলেও দীর্ঘিকারই হয়। দীর্ঘিকার এবং দীর্ঘিকার মিলেও দীর্ঘিকার হয়। যেমন কি কি আছে? সতী যোগ ঈশ, সতীশ। শ্রী যোগ ইমা, শ্রী যোগ ইমা, শ্রীমা। দিল্লি যোগ ঈশ্বর, দিল্লীশ্বর। এখানে প্রত্যেকটি বর্ণের কি দীর্ঘিকারের সাথে দীর্ঘিকার যুক্ত হয়ে দীর্ঘিকারই হয়েছে। তাহলে দ্বিতীয় সূত্রটা আরও একবার শুরু থেকে বলছি। রস্যিকার কিংবা দীর্ঘিকারের পর রস্যিকার কিংবা দীর্ঘিকার থাকলে দুই মিলে দীর্ঘিকারই হয়। বন্ধুরা, এবার আমরা আলোচনা করব সন্ধির 3 নম্বর সূত্র নিয়ে। সন্ধির 3 নম্বর সূত্রে কি আছে? রস্যকার কিংবা দীর্ঘকারের পর রস্যকার বা দীর্ঘকার থাকলে উভয় মিলে দীর্ঘকার হয়। দীর্ঘকার পূর্ব বর্ণে যুক্ত হয়। আবার বলছি, রস্যকার কিংবা দীর্ঘকারের সঙ্গে যদি রস্যকার কিংবা দীর্ঘকারের পর রস্যকার কিংবা দীর্ঘকার যদি থাকে তাহলে উভয় মিলে কি দীর্ঘকারই হয় এবং দীর্ঘকার পূর্ব বর্ণে যুক্ত হয়। উদাহরণে কি আছে? রস্যকার এবং রস্যকার মিলে দীর্ঘকার হয়। উদাহরণ কি? কটু যোগ উক্তি, কটুক্তি। মরু যোগ উদ্যান, মরুদ্যান। এখানে রস্যকারের সাথে রস্যকার মিলে দীর্ঘকার হয়েছে। রস্যকারের সাথে দীর্ঘকার মিলেও কিন্তু দীর্ঘকারই হয়। যেমন অনু যোগ ঊর্ধ্ব, অনূর্ধ্ব। লঘু যোগ উর্মি, লঘুর্মি। এখানে রস্যকারের সাথে দীর্ঘকার মিলে দীর্ঘকার হয়েছে।
দীর্ঘকারের সাথে রস্যকার, দীর্ঘকারের সাথে রস্যকার মিলেও দীর্ঘকার হয়, যেমন বধূ যোগ উক্তি বধূক্তি, ভূ যোগ উৎক্ষেপণ ভূৎক্ষেপণ। ঠিক আছে, এখানে দীর্ঘকারের সাথে রস্যকার মিলেও দীর্ঘকারই হয়েছে। আবার দীর্ঘকারের সাথে দীর্ঘকার মিলেও দীর্ঘকার হয়, যেমন ভূ যোগ ঊর্ধ্ব ভূর্ধ্ব, সরজু যোগ উর্মি সরজুর্মি। এখানে দীর্ঘকারের সাথে দীর্ঘকার মিলেও দীর্ঘকারই হয়েছে। তাহলে এটা ছিল সন্ধির 3 নম্বর সূত্র, রস্যকারের সাথে রস্যকার অথবা রস্যকারের সাথে দীর্ঘকার উভয় মিলে কি হচ্ছে, দীর্ঘকারই হয়। বন্ধুরা, সন্ধির 4 নম্বর নিয়ম নিয়ে এবার আমরা আলোচনা করব। সন্ধির 4 নম্বর নিয়ম কি আছে, অকার কিংবা আকারের পর রস্যিকার বা দীর্ঘিকার থাকলে উভয় মিলে একার হয়। আবার বলছি, অকার কিংবা আকারের পর যদি রস্যিকার বা দীর্ঘিকার থাকে তাহলে উভয় মিলে একার হয়। যেমন উদাহরণে কি আছে, অকারের সাথে রস্যিকার মিলে একার হয়। তার উদাহরণ, নর যোগ ইন্দ্র নরেন্দ্র, স যোগ ইচ্ছা স্বেচ্ছা, অপ যোগ ইক্ষা অপেক্ষা। এখানে প্রত্যেকটি উদাহরণে কি অয়ের সাথে রস্যিকার যুক্ত হয়ে একার তৈরি হয়েছে। পরেরটি আছে আকারের সাথে রস্যিকার, আকারের সাথে রস্যিকার যুক্ত হয়েও একার হয়, যেমন যথা যোগ ইচ্ছা যথেচ্ছা, মহা যোগ ইন্দ্র মহেন্দ্র, যথা যোগ ইষ্ট যথেষ্ট। এখানে আকারের সাথে রস্যিকার মিলে একার হয়েছে। পরেরটি কি আছে, অকারের সাথে দীর্ঘিকার মিলেও এ, যেমন গণ যোগ ইশ গণেশ, ভব যোগ ইশ ভবেশ, নর যোগ ইশ নরেশ। এখানে অকারের সাথে দীর্ঘিকার যুক্ত হয়ে একার তৈরি হয়েছে। আকারের সাথে দীর্ঘিকার, আকারের সাথে দীর্ঘিকারের উদাহরণ কি কি, লঙ্কা যোগ ঈশ্বর লঙ্কেশ্বর, উমা যোগ ইশ উমেশ। এখানে আকারের সাথে দীর্ঘিকার যুক্ত হয়ে একার তৈরি হয়েছে। আবার বলছি, অকার কিংবা আকারের পর রস্যিকার বা দীর্ঘিকার থাকলে উভয় মিলে একার হয়। বন্ধুরা, এবার আমরা আলোচনা করব সন্ধির 5 নম্বর সূত্র নিয়ে। 5 নম্বর সূত্রে কি আছে, অকার কিংবা আকারের পর রস্যকার কিংবা দীর্ঘকার থাকলে দুয়ে মিলে ওকার হয়। ওকার মানে এই ওকার কিন্তু এরকম ওকার হয়ে আগের বর্ণে যুক্ত হয়। আবারও বলছি, অকার কিংবা আকারের পর রস্যকার কিংবা দীর্ঘকার দুয়ে মিলে কি হয়, ওকার হয়। সেই ওকারটা ওকার হয়ে আগের বর্ণে এসে যুক্ত হয়। যেমন উদাহরণে আছে, অকার এবং রস্যকার মিলে ওকার, বোধ যোগ উদয় বোধোদয়। এখানে বোধ এবং উদয় মিলে বোধোদয় হয়েছে। আর বোধোদয়ে উদয়টা রস্যকারটা এখানে ওকার হয়ে এসে আগের বর্ণে যুক্ত হয়েছে। পর যোগ উপকার পরোপকার, এখানেও পরোপকারের ক্ষেত্রে কি হচ্ছে, রয় ওকার হিসাবে এখানে ওটা যুক্ত হয়েছে। আ এবং রস্য উ এই দুটো মিলে ওকার তৈরি হয়। যেমন যথা যোগ উচিত যথোচিত, মহা যোগ উৎসব মহোৎসব। অকার এবং দীর্ঘকার মিলেও ওকার হয়, যেমন নব যোগ উড়া নবরা। আকার এবং দীর্ঘকার মিলেও ওকার হয়, যেমন গঙ্গা যোগ উর্মি গঙ্গর্মি। এই সমস্ত উদাহরণ একটু অল্প পরিমাণে হয়, তাই আমি একটা একটা করে উদাহরণ তোমাদের দেখিয়েছি। এবার আমরা বন্ধুরা সন্ধির 6 নম্বর সূত্র নিয়ে আলোচনা করব। আমাদের 6 নম্বর সূত্রে কি আছে, অকার কিংবা আকারের পর ঋকার থাকলে উভয় মিলে অর হয়। অর মানে অয়ের পূর্ববর্ণে যুক্ত হয়ে র বা রেফ অর্থাৎ রেফ হয়ে পরের বর্ণের মাথায় বসে। আবারও বলছি, সবাই কিন্তু একটু মন দিয়ে শুনবে। অকার কিংবা আকারের পরে ঋকার থাকলে উভয় মিলে অর হয়। অর মানে অর হচ্ছে র হয়ে মানে রেফ হয়ে পরের বর্ণের মাথায় বসে। উদাহরণগুলি একটু লক্ষ্য করলে তোমরা ভালো করে বুঝতে পারবে। যেমন অ এবং ঋ যুক্ত হয়ে অর মানে রেফ হয়েছে, যেমন দেব যোগ ঋষি দেবর্ষি। এখানে রেফ হয়ে এই বর্ণে যুক্ত হয়ে দেবর্ষি হয়েছে। সপ্ত যোগ ঋষি সপ্তর্ষি, উত্তম যোগ ঋণ উত্তমর্ণ। ঠিক আছে, আ এবং ঋ আকার এবং ঋ যুক্ত হয়ে অর রেফ হয়েছে, যেমন মহা যোগ ঋষি মহর্ষি, রাজা যোগ ঋষি রাজর্ষি। একইভাবে আবারও অ এবং ঋ যুক্ত হয়ে কি হয়েছে, রেফ তৈরি হয়েছে, যেমন শোক যোগ ঋত শোকার্ত, শীত যোগ ঋত শীতার্ত। আকার এবং ঋ যুক্ত হয়েও রেফ হয়, যেমন ক্ষুধা যোগ ঋত ক্ষুধার্ত, পিপাসা যোগ ঋত পিপাসার্ত।
ঠিক আছে, তাহলে আবারও বলছি, অকার কিংবা আকারের পর রি থাকলে উভয় মিলে রেফ তৈরি হয়ে পরের বর্ণের মাথায় বসে। এই নিয়মগুলি কিন্তু একটু মন দিয়ে লক্ষ্য করতে হবে। বন্ধুরা, আজকের ভিডিওটা আমরা এই পর্যন্তই শেষ করলাম। পরের ভিডিওতে আমরা পরের কিছু সূত্র এবং পরবর্তী সন্ধিগুলি নিয়ে আলোচনা করব। হ্যালো দর্শক বন্ধুরা, আমি চলে এসেছি আজকের আমাদের সন্ধির দ্বিতীয় পার্টের ভিডিওটি নিয়ে। আগের ভিডিওটিতে আমরা সন্ধির 6 নম্বর সূত্র পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব সন্ধির 7 নম্বর সূত্র। 7 নম্বর সূত্রে কি আছে? অকার কিংবা আকারের পর একার বা ঐকার থাকলে উভয় মিলে ঐকার হয়। আবার বলছি, অকার কিংবা আকারের পর একার বা ঐকার থাকলে উভয় মিলে ঐকার হয়। তার কিছু উদাহরণ, যেমন অ এবং এ, অ আর এ মিলে ঐকার। জন যোগ এক জনৈক, সর্ব যোগ এব সর্বৈব, এক যোগ এক একৈক। আ এবং এ, আ এ মিলেও ঐকার হয়, যেমন মহা যোগ এব মহৈব, সদা যোগ এব সদৈব, তদা যোগ এব তদৈব। অ এবং ঐ মিলেও ঐকার। ঋণ যোগ ঐশ্বর্য ঋণৈশ্বর্য, চিত্ত যোগ ঐশ্বর্য চিত্তৈশ্বর্য, চিত্ত যোগ ঐশ্বর্য চিত্তৈশ্বর্য। আ এবং ঐ মিলেও ঐকার। মহা যোগ ঐরাবত মহৈরাবত, মহা যোগ ঐশ্বর্য মহৈশ্বর্য। আবারও বলছি, আকার এবং ঐকার মিলে ঐকার। মহা যোগ ঐরাবত মহৈরাবত, মহা যোগ ঐশ্বর্য মহৈশ্বর্য। আবারও বলছি বন্ধুরা, অকার কিংবা আকারের পর একার বা ঐকার থাকলে উভয় মিলে ঐকার হয়। তার উদাহরণগুলি আমি আরও একবার পড়ে তোমাদেরকে শোনাবো। জন যোগ এক জনৈক, সর্ব যোগ এব সর্বৈব, এক যোগ এক একৈক। সরেয়া মানে আকার যোগ এ মিলে ঐকার। মহা যোগ এব মহৈব, সদা যোগ এব সদৈব, তদা যোগ এব তদৈব। অকার এবং ঐকার মিলে ঐকার। ঋণ যোগ ঐশ্বর্য ঋণৈশ্বর্য, চিত্ত যোগ ঐশ্বর্য চিত্তৈশ্বর্য। আ এবং ঐ মিলে ঐকার। মহা যোগ ঐরাবত মহৈরাবত, মহা যোগ ঐশ্বর্য মহৈশ্বর্য। এই ছিল আমাদের 7 নম্বর সূত্র। বন্ধুরা, এবার আমরা আলোচনা করব সন্ধির 8 নম্বর সূত্র। 8 নম্বর সূত্র কি আছে? অকার কিংবা আকারের পর ওকার বা ঔকার থাকলে উভয় মিলে ঔকার হয়। আবারও বলছি, অকার কিংবা আকারের পর ওকার বা ঔকার থাকলে উভয় মিলেই ঔকার হয়। এই ঔকার কিন্তু সবসময় সেটা আগের বর্ণে মানে পূর্ব বর্ণে যুক্ত হয়। উদাহরণে কি আছে? অ এবং ও মিলে ঔ। বন যোগ ঔষধি, বন যোগ ঔষধি বনৌষধি। দিব্য যোগ ঔষধি দিব্যৌষধি। বিম্ব যোগ ওষ্ঠ বিম্বষ্ঠ। এখানে প্রত্যেকটি বর্ণেই অ এবং ও মিলে ঔকার হয়েছে। পরের ক্ষেত্রে কি আছে? আ এবং ও মিলেও ঔকার। মহা যোগ ওকা মহৌকা, মহা যোগ ঔষধি মহৌষধি, মহা যোগ ওদন মহৌদন। এখানে আকার এবং ঔকার মিলে ঔকার হয়েছে। অকার এবং ঔকার মিলেও ঔকার। পরম যোগ ঔষধ পরমৌষধ, পরম যোগ উজ্জ্বল্য পরমোজ্জ্বল্য। আবার বলছি, পরম যোগ ঔষধ পরমৌষধ, পরম যোগ ঔজ্জ্বল্য পরমোজ্জ্বল্য। আকার এবং ঔকার মিলেও ঔকার হচ্ছে, যেমন মহা যোগ ঔষধ মহৌষধ, লতা যোগ ঔষধ লতৌষধ। ঠিক আছে, এখানে আকার এবং ঔকার মিলেও ঔকারই হচ্ছে। এবার আমরা চলে এসেছি সন্ধির 9 নম্বর সূত্র নিয়ে। 9 নম্বর সূত্রে কি আছে? রস্যিকার কিংবা দীর্ঘিকারের পর অন্য কোনো স্বরবর্ণ থাকলে রস্যিকার বা দীর্ঘিকারের স্থানে অন্তস্থ জ হয়, মানে জ মানে জফলা হয় এবং পরবর্তী স্বরবর্ণটিতে তা যুক্ত হয়। আবারও বলছি, সবাই একটু মন দিয়ে শুনবে কিন্তু। রস্যিকার কিংবা দীর্ঘিকারের পর যদি কোনো স্বরবর্ণ থাকে তাহলে সেটা রস্যিকার বা দীর্ঘিকারের স্থানে জ মানে জফলা হয়ে পরবর্তী বর্ণটিতে যুক্ত হয়। উদাহরণগুলি একটু মন দিয়ে খেয়াল করলে বুঝতে পারবে। যেমন রস্যিকারের সঙ্গে যদি অ যুক্ত হয়ে অয় জফলা হয়ে গেছে, যেমন বি যোগ অব্যবহার, বি যোগ অবহার,
মানে ব্যবহার। এখানে রস্যিকারের পরে স্বরবর্ণ আছে, তাই স্বরবর্ণটা পরিবর্তন হয়ে জফলা হয়ে পরের বর্ণে যুক্ত হয়েছে ব্যবহার। বয়ের ক্ষেত্রে জফলা হয়ে গেছে ব্যবহার। যদি যোগ অপি, যদ্যপি, এখানেও কিন্তু রস্যির পরে স্বরবর্ণ আছে, তাই কি হচ্ছে সেখানে এই যে জফলা হয়ে সেটা পরের বর্ণে যুক্ত হয়েছে। অধি যোগ অয়ন, অধ্যয়ন, এটা হচ্ছে রস্যির পরে অকার, মানে রস্যির পরে যদি অবর্ণটি স্বরবর্ণটি থাকে তাহলে তার রূপটা হবে অনেকটা এই রকম। এবার রস্যিকারের পর যদি আকার থাকে তাহলে কি হবে? ইত্ত যোগ আদি, ইত্যাদি। প্রতি যোগ আগমন, প্রত্যাগমন, এখানেও কিন্তু পরের বর্ণের সাথে জফলা হয়ে যুক্ত হয়ে এইটা তৈরি হয়েছে ইত যোগ আদি, ইত্যাদি। প্রতি যোগ আগমন, প্রত্যাগমন। অতি যোগ আচার, অত্যাচার। অতি রস্যিকারের পরে স্বরবর্ণ আছে, তাই এটা ত, মানে দ্বিতীয় বর্ণের সাথে পরের বর্ণটির সাথে অত্যাচার, এখানে তয়ে জফলা আকার হয়ে জফলার সাথে এখানে জফলা রূপে যুক্ত হয়ে গেছে অত্যাচার। একইভাবে রস্যিকারের পর রস্যিকার এবং রস্যুকার, রস্যি যোগ রস্যু হয়ে জফলা হয়ে কি হচ্ছে? বি যোগ উৎপত্তি, বুৎপত্তি। অতি যোগ উচ্চ, অত্যুচ্চ। অভিযোগ উদয়, অভ্যুদয়। রস্যিকারের সাথে একার যুক্ত হয়ে তৈরি হচ্ছে প্রতি যোগ এক, প্রত্যেক। ঠিক আছে, এবার আমরা আলোচনা করব 9 নম্বর নিয়মের পরের কয়েকটা উদাহরণ নিয়ে। সেগুলো কি কি আছে? দীর্ঘী এবং দীর্ঘের সাথে অ যুক্ত হয়ে যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে যেরকম নদী যোগ অম্বু, নদ্যম্বু। এখানে দীর্ঘিকারের পরে যদি স্বরবর্ণ মানে অ আছে, তাই সেটা কি হচ্ছে দ্বিতীয় বর্ণে জফলা হয়ে যুক্ত হচ্ছে নদ্যম্বু। রস্যিকারের সাথে ঐকার, রস্যির পরে ঐকার মানে এই স্বরবর্ণটা যদি থাকে রস্যিকারের পরে ঐকার, তাহলে সেটা জফলা হয়ে কি তৈরি হচ্ছে? যেমন অতি, রস্যিকারের সাথে ঐকার মিলে অত্যৈশ্বর্য। ঠিক আছে, রস্যিকারের সাথে ঐকার যুক্ত হয়ে তৈরি হচ্ছে সেটা হচ্ছে অতি যোগ ঐশ্বর্য, অত্যৈশ্বর্য। এখানেও দ্বিতীয় বর্ণের জফলা হয়ে কিন্তু যুক্ত হয়েছে। দীর্ঘিকারের সাথে আকার, দীর্ঘিকারের সাথে আকার যুক্ত হয়ে কি হচ্ছে? যেমন মসি যোগ আধার, দীর্ঘিকারের পরে আকার যুক্ত হয়ে মৎস্যাধার। এখানেও দ্বিতীয় বর্ণে কিন্তু জফলা হয়ে যুক্ত হয়ে হচ্ছে মৎস্যাধার। তাহলে আশা করি বন্ধুরা 9 নম্বর নিয়মটা কিন্তু তোমরা একটু মন দিয়ে দেখেছো। 9 নম্বর নিয়মটি আমি আরও একবার তোমাদের পড়ে শোনাচ্ছি। রস্যিকার কিংবা দীর্ঘিকারের পরে যদি স্বরবর্ণ থাকে তাহলে রস্যিকার এবং দীর্ঘিকারের স্থানে অন্তস্থ জ মানে জফলা হয়ে সেটা পরবর্তী বর্ণতে সেটা যুক্ত হয়। পরবর্তী বর্ণতে কিন্তু যুক্ত হবে, পূর্ববর্তী না, পরের বর্ণতে সেটা যুক্ত হবে। এটা কিন্তু একটু সবাইকে মনে রাখতে হবে। এবার আমরা চলে যাব 10 নম্বর সূত্রে। চলে আসছি সূত্র নম্বর 10-এ। 10 নম্বর সূত্রে কি আছে? রস্যুকার কিংবা দীর্ঘকারের পর রস্যুকার বা দীর্ঘকার ব্যতীত অন্য কোনো স্বরবর্ণ থাকলে উভয় মিলে বফলা হয় এবং আগের বর্ণে যুক্ত হয়। আবারও পড়ছি, রস্যুকার কিংবা দীর্ঘকারের পর রস্যুকার কিংবা দীর্ঘকারের ব্যতীত, এই কথাটা কিন্তু মনে রাখতে হবে যে রস্যুকার এবং দীর্ঘকারের পর যদি রস্যুকার বা দীর্ঘকার ছাড়া অন্য কোনো স্বরবর্ণ থাকে তাহলে উভয় মিলে বফলা হয় এবং আগের বর্ণে যুক্ত হয়। এবার উদাহরণ দিয়ে তোমরা ব্যাপারটাকে কিন্তু একটু বোঝার চেষ্টা করবে। যেমন রস্যুকারের পরে রস্যুকারের পর কিন্তু রস্যু বা দীর্ঘ নেই, অকার, অন্য স্বরবর্ণ আছে, তাহলে কি হচ্ছে ব এবং অ যুক্ত হয়ে বফলা তৈরি হচ্ছে, সেটা আগের বর্ণে। যেমন মনু যোগ অন্তর, মন্তর, ম আগের বর্ণের সাথে নয়ের সাথে বফলা হয়ে যুক্ত হয়ে তৈরি হয়েছে মন্তর। পশু যোগ অধম, পশধম। সুযোগ অল্প, স্বল্প। প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু রস্যুকার এবং দীর্ঘকারের রস্যুকারের পরে অন্য স্বরবর্ণ আছে, মানে রস্যু বা দীর্ঘ কোনোটিই নেই, তাই প্রত্যেকটি উদাহরণে কিন্তু দেখা যাচ্ছে যে রস্যুকারের পরে অন্য স্বরবর্ণ আছে, তাই প্রত্যেকটি ক্ষেত্রে কি হচ্ছে আগের বর্ণে বফলা হয়ে সেটা যুক্ত হচ্ছে। ঠিক আছে, পরের উদাহরণ কি হচ্ছে? রস্যুকারের সাথে যদি আকার থাকে তাহলে কি হবে? সুযোগ আগত, স্বাগত। বহু যোগ আরম্ভ, বহারম্ভ। পশু যোগ আচার, পশ্চাচার। ঠিক আছে, এখানে রস্যুকারের সাথে আকার থাকলে আগের বর্ণে বফলা হয়ে এখানে যুক্ত হয়েছে এবং এই রকম
ভাবে তৈরি হয়েছে। রস্যুকারের সাথে যদি রস্যিকার থাকে তাহলে কি হবে? অনু যোগ ইষ্ট, অনিষ্ট। বন্ধুরা, এবার আমি উদাহরণগুলির মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। যেরকম রস্যুকারের সাথে অকার থাকলে কি হবে? রস্যুকারের সাথে অকার থাকলে মনু যোগ অন্তর, মন্তর। পশু যোগ অধম, পশ্বধম। ঠিক আছে, বফলা হয়ে কিন্তু পরের বর্ণে যুক্ত হয়েছে। সু যোগ অল্প, স্বল্প। ঠিক একইভাবে রস্যুকারের সাথে যদি আকার হয় তাহলে কি হবে? সু যোগ আগত, স্বাগত। বহু যোগ আরম্ভ, বহারম্ভ। পশু যোগ আচার, পশ্চাচার। এখানেও দ্বিতীয় বর্ণে কিন্তু বফলা হয়ে যুক্ত হয়েছে। পরের উদাহরণ কি হচ্ছে? রস্য উর সাথে রস্য ই যুক্ত হয়ে কি তৈরি হচ্ছে? যেরকম অনু যোগ ইত, রস্যুর সাথে ই থাকলে হচ্ছে অন্বিত। পরের উদাহরণ রস্যুকারের সাথে দীর্ঘিকার। ঠিক আছে, দীর্ঘইকার যদি থাকে তখন কি হবে? তনু যোগ দীর্ঘই, তন্নি। সাধু যোগ দীর্ঘই, সাধ্যি। অনু যোগ এষণ, অন্বেষণ। এখানে রস্যুকারের সাথে দীর্ঘিকার থাকলে সেগুলো এই রকমটা অনেকটা হবে। তাহলে উদাহরণগুলি তোমরা কিন্তু একটু মন দিয়ে লক্ষ্য করবে। বন্ধুরা, এবার চলে এসেছি 11 নম্বর সূত্র নিয়ে। 11 নম্বর সূত্রে কি আছে? এ, ওই, ও, ঔ কারের পর এ, ওই, ও, ঔ ভিন্ন কোনো স্বরবর্ণ থাকলে এ স্থানে অয়, আয়, ওকারের স্থানে অব এবং ঔকারের স্থানে আব হয়। আবারও বলছি, একটু মন দিয়ে কিন্তু শুনতে হবে। এ, ওই, ও, ঔ এইসব বর্ণের পর যদি এ, ওই, ও, ঔ ছাড়া মানে ভিন্ন মানে ছাড়া অন্য কোনো স্বরবর্ণ থাকে, এ স্থানে যেমন অয়, আয় ইত্যাদি হতে পারে, ওকারের স্থানে হবে অব এবং ঔকারের স্থানে আব ইত্যাদি হয়। এই ধরনের একটা উচ্চারণ হয়ে সন্ধি তৈরি হবে। উদাহরণগুলি একটু খেয়াল করবে। এর পরে যদি স্বরবর্ণ থাকে, যেমন অয় এবং স্বরবর্ণ, সে যোগ অন, শয়ন। নে যোগ অন, নয়ন। ঠিক আছে, একারের পরে অন্য স্বরবর্ণ যেমন অ আছে, তাই কি হচ্ছে? শয়ন, অয় তৈরি হচ্ছে, অয়, শয়ন, অয় এবং স্বরবর্ণ। ঐকার এবং স্বরবর্ণ মিলে আয় তৈরি হচ্ছে। ঠিক আছে, যেমন গয় ঐকার যোগ অক, গায়ক। নয় ঐকার যোগ অক, নায়ক। ওকারের পরে যদি অন্য স্বরবর্ণ থাকে তাহলে কি হবে? অব। গো যোগ এসোনা, গবেষণা। পো যোগ অন, পবন। এখানে অব যুক্ত হয়ে কি হচ্ছে? পবন। পো যোগ অন, পবন। পয় ওকারের পরে অন্য স্বরবর্ণ, তাই হচ্ছে পবন। ঔকারের পরে অন্য স্বরবর্ণ থাকলে কি হচ্ছে? আব। নৌ যোগ ইক, নাবিক। পৌ যোগ অক, পাবক। ঠিক আছে, তাহলে এই উদাহরণগুলি দিয়ে একটু যদি মন দিয়ে লক্ষ্য করা যায় তাহলে কিন্তু এই 11 নম্বর সূত্রটাও খুব একটা কঠিন না। তাহলে আমি 11 নম্বর সূত্রটা আর একবার পড়ে শোনাচ্ছি। এ, ওই, ও, ঔ এইসব কারের পর এ, ওই, ও, ঔ ভিন্ন অন্য কোনো স্বরবর্ণ থাকলে এ স্থানে হচ্ছে অয়, আয়, ওকারের স্থানে হচ্ছে অব এবং ঔকারের স্থানে আব ইত্যাদি হয়। বন্ধুরা, এবার আমরা চলে এসেছি স্বরসন্ধির একেবারে শেষের সূত্রটি নিয়ে। শেষের সূত্রটি হচ্ছে 12 নম্বর সূত্র। এই সূত্রে কি আছে? রিকারের পরে রি ছাড়া যদি অন্য কোনো স্বরবর্ণ থাকে তাহলে রি এর স্থানে র হয়ে মানে রফলা হয়ে আগের বর্ণে যুক্ত হয়। আবার বলছি, রিকারের পর রি ছাড়া যদি অন্য কোনো স্বরবর্ণ থাকে, রি ছাড়া যদি অন্য কোনো স্বরবর্ণ থাকে তাহলে রি এর স্থানে রটা কি হবে? রফলা হয়ে আগের বর্ণে যুক্ত হয়। রি এর স্থানে র হবে এবং সেটা রফলা হয়ে আগের বর্ণে যুক্ত হবে। যেমন রি এর সাথে যদি অ থাকে, ঠিক আছে, রি এর সাথে অ থাকলে সেটা কি হবে? পিতৃ যোগ অনুমতি, পিত্রানুমতি। এখানে রিকারের পরে অ আছে তাই হয়েছে পিত্রানুমতি, এখানে রফলা হয়ে পরে আগের বর্ণে যুক্ত হয়েছে। ঠিক আছে, পিতৃযোগ অর্থ, পিত্রর্থ। ঠিক আছে, এখানেও রফলা হয়ে আগের বর্ণে যুক্ত হয়েছে। রিকারের সাথে যদি আকার থাকে মানে আ থাকে তাহলে কি হবে? মাতৃযোগ আদেশ, মাত্রাদেশ। পিতৃযোগ আলয়, পিত্রালয়। এখানেও রিকারের সাথে আকার আছে তাই সেটা রফলা হয়ে আগের বর্ণে যুক্ত হয়েছে। রিকারের সাথে যদি রস্যিকার থাকে তাহলে কি হয়? পিতৃযোগ ইচ্ছা, পিতৃচ্ছা। বিধাত্রী যোগ ইচ্ছা, বিধাতৃচ্ছা।
ঠিক আছে, তাহলে এই ছিল ঋকারের কিছু উদাহরণ। এবার বন্ধুরা আমি আর কিছু কয়েকটা উদাহরণ দেখাবো। সেটা হচ্ছে সূত্র না মেনেই যে সমস্ত সন্ধি হয় তাকে আমরা আগেই শিখেছিলাম যে নিপাতনের সন্ধি বলে। এবার নিপাতনের স্বরসন্ধির সামান্য কিছু উদাহরণ আমি তোমাদেরকে এখন দেখাবো। নিপাতনের স্বরসন্ধি কি? যেটা সূত্র না মেনেই যে সন্ধি হয় সেটা কিন্তু নিপাতনের সন্ধি। যেমন মাতৃ যোগ অন্ত মার্তন্ত, ঠিক আছে, যদি সেটা সূত্র মেনে হতো তাহলে কিন্তু এইখানে আমি সেটা লিখেছি, সূত্র মেনে হতো মার্তান্ত। প্র যোগ উড়ো প্রৌঢ়, কিন্তু যদি সূত্র মেনে করা হতো তাহলে তো প্রৌঢ়। কুল যোগ অটা কুলোটা, কুলোটা যদি সূত্র মেনে হতো তাহলে তো কুলোটা। গো যোগ অক্ষ গবাক্ষ, কিন্তু সেটা যদি সূত্র মেনে হতো তাহলে হতো গবক্ষ। স যোগ ইরো শৈর, শৈরটা সূত্র মানলে হতো শিরো। গো যোগ ইন্দ্র গবেন্দ্র, গবেন্দ্রটা যদি সূত্র মেনে করা হতো তাহলে হতো গবিন্দ্র। ঠিক আছে, তাহলে এখানে আমি কয়েকটা সামান্য উদাহরণ দেখিয়েছি, সেই কয়েকটা হচ্ছে নিপাতনের সন্ধির উদাহরণ। এই পাশে যেটা লেখা হয়েছে সেটা কিন্তু সূত্র মেনে যদি হতো তাহলে এই রকম হতো, সেটাই আমি তোমাদেরকে এখানে দেখানোর চেষ্টা করেছি। তাহলে বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও। পরের ভিডিওতে বিসর্গ সন্ধি এবং ব্যঞ্জন সন্ধি নিয়ে আমি আলোচনা করব। স্বরসন্ধির পরে আসছে ব্যঞ্জন সন্ধি। আজকে আমরা আলোচনা করব ব্যঞ্জন সন্ধি নিয়ে। হ্যালো দর্শক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি মৌসুমি আর তোমরা দেখছো দিশান বাংলা। ব্যঞ্জন সন্ধি কাকে বলে? কাকে বলে ব্যঞ্জন সন্ধি? ব্যঞ্জন বর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণের অথবা ব্যঞ্জন বর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলনকে ব্যঞ্জন সন্ধি বলে। আবারও বলছি, ব্যঞ্জন সন্ধি কাকে বলে? ব্যঞ্জন বর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণের অথবা ব্যঞ্জন বর্ণের সাথে স্বরবর্ণের মিলনকে বলা হয় ব্যঞ্জন সন্ধি। যেমন এখানে উদাহরণ দেওয়া হয়েছে, তৎ যোগ জন্য তজ্জন্য, অজ যোগ অন্তা অজন্তা। এখানে ব্যঞ্জন বর্ণের সাথে ব্যঞ্জন বর্ণের মিলনে যে হয়েছে সন্ধি, আবার এখানে ব্যঞ্জন বর্ণের সাথে স্বরবর্ণের মিলনে হয়েছে এই সন্ধিটি। তাহলে আবারও বলছি, ব্যঞ্জন সন্ধি কি? ব্যঞ্জন বর্ণের সাথে ব্যঞ্জন বর্ণের অথবা ব্যঞ্জন বর্ণের সাথে স্বরবর্ণের মিলনই হলো ব্যঞ্জন সন্ধি। ব্যঞ্জন সন্ধিকে কয় ভাগে ভাগ করা হয়? ব্যঞ্জন সন্ধিকে 3টি ভাগে ভাগ করা হয়। যেমন স্বর যোগ ব্যঞ্জন, ব্যঞ্জন যোগ স্বর, ব্যঞ্জন যোগ ব্যঞ্জন। মানে স্বরবর্ণের সাথে ব্যঞ্জন বর্ণ মিলেও ব্যঞ্জন সন্ধি হয়, ব্যঞ্জন বর্ণের সাথে স্বরবর্ণ মিলেও ব্যঞ্জন সন্ধি হয়, আবার ব্যঞ্জন বর্ণ এবং ব্যঞ্জন বর্ণ মিলেও ব্যঞ্জন সন্ধি হয়। তাহলে এই 3টি ভাগে ব্যঞ্জন সন্ধিকে ভাগ করা হয়েছে। এবারে আমরা প্রত্যেকটি ভাগ এবং ব্যঞ্জন বর্ণের যে সূত্রগুলি আছে সেগুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। বন্ধুরা, প্রথম যে নিয়মটি আছে সেটা হচ্ছে স্বরবর্ণের সাথে ব্যঞ্জন বর্ণের মিলনে যে সন্ধি হয় সেটা সূত্র 1 হিসাবে এখানে তোমরা দেখবে। সূত্র 1 মানে প্রথম সূত্রে কি আছে? স্বরবর্ণের পর ছ থাকলে ছ স্থানে চয় ছ হয়। আবারও বলছি, স্বরবর্ণের পর যদি ছ থাকে তাহলে ছ স্থানে চয় ছ হয়। যেমন উদাহরণ আছে অনু যোগ ছেদ। এখানে প্রথম উদাহরণে কি আছে? অনু যোগ ছেদ, অনুচ্ছেদ। এখানে উ এর সাথে ছ, উ এবং ছ মিলে চয় ছয় হয়েছে, এখানে অনুচ্ছেদ। বন যোগ ছায়া, এখানে হয়েছে বন ছায়া। এখানে অ এর সাথে ছ মিলে চয় ছ হয়েছে। আ যোগ ছন্ন আচ্ছন্ন, এখানেও ছ স্থানে কিন্তু চয় ছ হয়েছে, আয়ের সাথে ছ মিলে চয় ছ হয়েছে। পরি যোগ ছদ পরিচ্ছদ, এখানেও ঠিক একইভাবে রস্যইর সাথে ছ যুক্ত হয়ে চয় ছ হয়েছে। এবার আমরা পরের সূত্রটা দেখব। বন্ধুরা, এবার আমরা আলোচনা করব ব্যঞ্জন বর্ণ এবং স্বরবর্ণ মিলে যে সন্ধি হয়। এটা হচ্ছে সূত্র নম্বর 2। বর্গের প্রথম বর্ণ স্বরবর্ণের সঙ্গে মিলিত হয়ে বর্গের তৃতীয় বর্ণের রূপ লাভ করে। আবারও বলছি, নিয়মটা কি? বর্গের প্রথম বর্ণ স্বরবর্ণের সঙ্গে মিলিত হয়ে বর্গের তৃতীয় বর্ণের রূপ লাভ করে। অর্থাৎ ক, চ, ট, ত ইত্যাদি। ত অর্থাৎ খণ্ডত ত, এই সমস্ত বর্গের প্রথম বর্ণগুলি যখন স্বরবর্ণের সঙ্গে মিলিত হয় তখন বর্গের তৃতীয় বর্ণের রূপ লাভ করে। এখানে উদাহরণ দেওয়া আছে, ষট যোগ ঋতু। এখানে ট, এটা হচ্ছে ট বর্গ থেকে ট বর্গ মানে ট, এবং ঋতু ঋ, এটা হচ্ছে স্বরবর্ণ যুক্ত হয়ে স্বর ঋতু হয়েছে, স্বর র, এটা বর্গের তৃতীয় বর্ণের রূপ লাভ করেছে। তৎ যোগ অন্ত তদন্ত,
এখানে খণ্ডত্বর সাথে অ যুক্ত হয়ে দ তৈরি হয়েছে, যেমন ত, থ, দ, ধ। এখানে দ কিন্তু ত বর্গের হচ্ছে তৃতীয় বর্ণ, তাই এখানে তৎ যোগ অন্ত, এখানে ত এর সাথে মানে খণ্ডত্বর উচ্চারণটা তো তই হয়, তাই ত এবং স্বরবর্ণ ত, খণ্ডত্ব এবং অ, এই স্বরবর্ণটা মিলিত হয়ে দ বর্ণের সৃষ্টি হয়েছে, যেমন হয়েছে তদন্ত। তাহলে আশা করি বন্ধুরা এই নিয়মটা তোমাদের একটু কঠিন মনে হলেও একটু মন দিয়ে খেয়াল করলে কিন্তু তোমরা বুঝতে পারবে। বর্গের প্রথম বর্ণের সঙ্গে যদি স্বরবর্ণের মিলন হয় তাহলে সেটা হয়ে বর্গের তৃতীয় বর্ণের রূপ লাভ করে, বর্গ অর্থাৎ ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ ইত্যাদি। বন্ধুরা এবার আমরা শুরু করছি ব্যঞ্জনবর্ণ ও ব্যঞ্জনবর্ণ মিলে যে সন্ধি হয়। সূত্র নম্বর 3, চ ও ছ পরে থাকলে ত ও দ স্থানে চ হয়। আবারও বলছি, চ ও ছ পরে থাকলে ত ও দ স্থানে চ হয়। যেমন সৎ যোগ ছল, সচ্ছল। এখানে সৎ ত এবং ছ, ত এবং ছ মিলে চয় ছ হয়েছে, যেমন সচ্ছল। উৎ যোগ ছেদ, উচ্ছেদ। এখানেও কিন্তু ত এবং ছ এটা মিলে চয় ছ হয়েছে, মানে চয়ের স্থানে তয়ের স্থানে কিন্তু চ হয়েছে। শরৎ যোগ চন্দ্র, শরৎচন্দ্র, শরৎচন্দ্র। এখানে শরৎ তয়ের জায়গাতে কিন্তু চ হয়েছে, তাই শরৎচন্দ্র। বানানটা কিন্তু একটু খেয়াল করবে, শরৎচন্দ্র, চয় চ দন্তার নয়, চন্দ্র। পরের নিয়মটি কি আছে? সূত্র নম্বর 4, ত বা দ এর পর জ মানে বর্গীয় জ বা ঝ থাকলে ত বা দ এর স্থানে বর্গীয় জ হয়। আবারও বলছি, ত বা দ এর পরে বর্গীয় জ বা ঝ থাকলে ত বা দ এর স্থানে বর্গীয় জ হয়। যেমন উদাহরণে আছে তৎ যোগ জন্য, তৎজন্য। দ এবং বর্গীয় জ মিলে জয় জ হয়েছে। আগেরটি কি আছে? বিপদ যোগ জনক, বিপজ্জনক। দ এবং জ মিলে জয় জ হয়েছে। উৎ যোগ জল, উজ্জ্বল। এখানেও জয় জ হয়ে ত এবং জ মিলে জয় জয় হয়েছে। তাহলে ত বা দ এর পর যদি বর্গীয় জ বা ঝ থাকে, ত বা দ এর পর যদি বর্গীয় জ থাকে তাহলে কি হয়? ত বা দ এর স্থানে কি হয়? বর্গীয় জয় কিন্তু হয়। এই নিয়মগুলো কিন্তু একটু খেয়াল রাখতে হবে। এবার আমরা চলে যাব 5 নম্বর এবং 6 নম্বর নিয়মে। বন্ধুরা এবার আমরা শুরু করছি 5 নম্বর এবং 6 নম্বর সূত্র ব্যঞ্জন সন্ধির। বন্ধুরা আমার মনে হয় যে ব্যঞ্জন সন্ধির নিয়মগুলো একটু জটিল, কিন্তু যদি আমরা সন্ধির সূত্রগুলি একটু মনে রাখি তাহলে কিন্তু এই ধরনের একই রকমের উদাহরণের সন্ধি করতে আমাদের অসুবিধা হবে না। তাই তোমরা যদি একটু কষ্ট করে এই নিয়মগুলি একটু মাথায় রাখো তাহলে দেখবে সন্ধি করতে তোমাদের অনেকটাই সহজ মনে হচ্ছে। তাহলে এবার আমরা শুরু করব 5 নম্বর সূত্র। 5 নম্বর সূত্র কি? ত বা দ এর পর ট বা ঠ থাকলে ত বা দ স্থানে ট হয়। আবারও বলছি, ত বা দ এর পর ট বা ঠ থাকলে ত বা দর স্থানে ট হয়। যেমন তৎ যোগ টিকা, তট্টিকা। এখানে দ এবং ট মিলে টয় টয় হয়েছে। যেমন ত বা দ এর পর যদি ট থাকে, ত বা ট এর পর, ত এর পরে এখানে ট আছে, ঠিক আছে? তাহলে ত বা দ এর স্থানে ট হয়। তৎ যোগ টক্কর, তৎটক্কর। এখানে দ এর পরে ঠ আছে, তাই দ এবং ঠ মিলে হচ্ছে টয় ঠ হয়েছে। পরের উদাহরণটি কি আছে? বৃহৎ যোগ টিকা। এখানেও ত এর পরে ট আছে, তাই বৃহৎ টিকা। এখানে ত এবং ট মিলে টয় টয় হয়েছে। 6 নম্বর সূত্রে কি আছে? ত বা দ এর পর ড বা ঢ থাকলে ত বা দ এর স্থানে ড হয়। ত বা ড এর পর ঢ বা ঢ থাকলে ত বা দ এর স্থানে ঢ হয়। যেমন উৎ যোগ ডয়ন, উড্ডয়ন। উৎ যোগ ডয়ন, উড্ডয়ন। এখানে ড হয়েছে, যেমন ত এবং ড মিলে ডয় ডয় হয়েছে। উৎ যোগ ডিন, উড্ডিন। এখানেও ত এবং ড মিলে কি হয়েছে? ডয় ডয় হয়েছে। যেমন ডয়ের স্থানেও ত এর পরে ড আছে, ত এর পরে ড থাকলে ত বা দ এর স্থানে কি হচ্ছে? উৎ। এখানে ত এর স্থানটাতে কি হয়েছে? ড হচ্ছে, তাই বানানটা হয়ে যাচ্ছে উড্ডিন। ত বা দ এর পর ড বা ঢ থাকলে ত বা দ এর স্থানে ড হয়। একটু মনে রাখতে হবে নিয়মগুলি। এরপরে আমরা চলে যাব 7 নম্বর এবং 8 নম্বর সূত্রে। এবার চলে এসেছি আমরা সূত্র নম্বর 7-এ। 7 নম্বর সূত্রে কি আছে? ত বা দ এর পর ল থাকলে
ত বা দয়ের স্থানে ল হয়। আবারও বলছি, ত বা দয়ের পর ল থাকলে ত বা দয়ের স্থানে ল হয়। যেমন উত যোগ লাস উল্লাস, উত যোগ লেখ উল্লেখ। এখানে তয়ের সাথে ল মানে ত এবং ল মিলে লয় ল হয়েছে। বন্ধুরা সূত্র নম্বর 8-এ কি আছে? ত বা দয়ের পর তালিবর্ষ থাকলে ত বা দয়ের স্থানে চ এবং তালিবর্ষর এর স্থানে ছ হয়। আবারও বলছি, ত বা দয়ের পর তালিবর্ষ থাকলে ত বা দয়ের স্থানে চ এবং তালিবর্ষ এর স্থানে ছ হয়। যেমন উত যোগ শ্বাস উচ্ছ্বাস, খণ্ডত্ব এবং তালিবর্ষ মিলে চয় ছ হয়েছে। উত যোগ শৃঙ্খল উচ্ছৃঙ্খল, ত এবং স মিলে চয় ছ হয়েছে। এবার আমরা পরের নিয়মে চলে যাব। এবার চলে এসেছি সূত্র নম্বর 9-এ। 9 নম্বর সূত্রে কি আছে? ময়ের পর অন্তস্থ বর্ণ বা ঊষ্ম বর্ণ থাকলে ওই ময়ের স্থানে অনুস্বর হয়। আবারও বলছি, ময়ের পর অন্তস্থ বর্ণ বা ঊষ্ম বর্ণ থাকলে ওই ময়ের স্থানে অনুস্বর হয়। যেমন যেসব বর্ণগুলি কি কি? অন্তস্থ বর্ণ এবং ঊষ্ম বর্ণ, ফ, র, ব, তালবস্য, দন্তস্য, হ ইত্যাদি। এই সমস্ত বর্ণের পর যদি ম থাকে তাহলে সেই ময়ের স্থানে কি হবে? ফ, ফ, বয়সিনর, ব, তালিবস্য, দন্তস্য, হ এই সমস্ত বর্ণ। এই সমস্ত বর্ণ মানে ময়ের পর যদি এই সমস্ত বর্ণ থাকে তাহলে ওই ময়ের স্থানে অনুস্বর হবে। যেমন সম যোগ রক্ষণ, সংরক্ষণ, ম এবং র, ঠিক আছে, ম এবং র মিলে অনুস্বর হয়েছে। কিম যোগ বা, কিংবা। সম যোগ লগ্ন, সংলগ্ন। এখানে ময়ের পরে যেহেতু অন্তস্থ বর্ণ বা ঊষ্ম বর্ণ কিছু একটা আছে, তাই সেখানে ময়ের স্থানে কি হচ্ছে? সন্ধির ক্ষেত্রে অনুস্বর হয়ে যাচ্ছে। পরের নিয়ম, পরের নম্বর 10 নম্বর। যদি ত পরে থাকে তবে পদের মাঝে ময়ের জায়গায় দন্তন্য হয়। সম যোগ ত শান্ত, গম যোগ তব্য গন্তব্য। এখানে ত পরে আছে, ঠিক আছে, তাই মাঝখানে যে ম আছে সেই ময়ের জায়গায় কি হচ্ছে? দন্তন্য হচ্ছে। যেমন সম যোগ ত, এই ময়ের জায়গাতে তৈরি হচ্ছে ন, শান্ত। গম যোগ তব্য, এখানে ত পরে আছে, তাই কি হচ্ছে? ময়ের জায়গায় মাঝখানে যে মটা আছে সেই ময়ের জায়গায় ন হয়ে যাচ্ছে এবং তৈরি হয়ে গেল গন্তব্য। এবার আমরা বাকি নিয়মগুলো নিয়ে আলোচনা করব। এবার আমরা আলোচনা করব ব্যঞ্জন সন্ধির সূত্র নাম্বার 11। 11 নম্বর সূত্রে কি আছে? ত বা দয়ের পর হ থাকলে ত বা দয়ের স্থানে দ এবং হ এর স্থানে ধ হয়। বন্ধুরা একটু মন দিয়ে কিন্তু খেয়াল করতে হবে। উদ যোগ হত, উদ্ধত। এখানে ত এর পরে হ আছে, তাই ত এর পরে হ থাকাতে কি হয়ে গেছে? ত বা দয়ের স্থানে হয়ে গেছে হ এবং হ এর স্থানে হয়ে গেছে ধ, তাই হচ্ছে উদ্ধত। দুটো মিলে হয়ে গেল উদ্ধত। উদ যোগ হার, এখানেও ত এর পরে হ আছে, হ এর পরে কি হবে? ত বা দয়ের স্থানে হয়ে যাচ্ছে হ এবং হ এর স্থানে ধ, উদ্ধত। ত এবং হ, এই ত হ মিলে দয় ধ হয়ে যাচ্ছে। সূত্র নাম্বার 12, পরের সূত্র। চ বা জ, চ বা বর্গীয় জয়ের পর ন মানে দন্তার ন থাকলে ন এর স্থানে ইয় হয়। আরেকবার বলছি, চ বা বর্গীয় জয়ের পর দন্তার ন থাকলে দন্তার নর স্থানে ইয় হয়। যজ যোগ ন, যোগ্য। জ এবং ন মিলে জ এবং ইয় মিলে ইয়, জ হচ্ছে যোগ্য। রাজ যোগ নি, রাজ্ঞী। জ ন মিলে ইয় এবং ইয়র পর জায়গাতে কি হয়ে গেছে? নয়ের স্থানে দুটো মিলে হয়ে গেছে ইয় বর্গজ জ। এটাই কিন্তু ছিল 12 নম্বর সূত্র। বন্ধুরা এবার আমি তোমাদেরকে দেখাবো বিসর্গ সন্ধির কিছু এরকম নিয়ম যেটা নিয়ম না মেনেই হয়, যে যাদের আমরা এর আগে বলেছিলাম নিপাতনের সন্ধি, নিপাতনের ব্যঞ্জন সন্ধির এখানে কয়েকটা উদাহরণ আমি তোমাদের জন্য রেখেছি যেটা হয়ে থাকে এবং যা হওয়া উচিত ছিল। যেমন ষট যোগ 10 ষোড়শ, যেটা হওয়া উচিত ছিল ষট 10, ষট 10 হওয়া উচিত ছিল ষট 10। ট এবং দ মিলে ডয় দ হয়, যেটা নিয়ম মেনে যদি হতো তাহলে এটার অনেকটা এই সন্ধিটা হতো ষট 10। পরের উদাহরণটি কি আছে? 1 যোগ 10 একাদশ, কিন্তু এটা যদি নিয়ম মেনে হতো তাহলে হওয়া উচিত ছিল 1 10। ক এবং দ মিলে গয় দ 1 10। যাবত যোগ ইয়, যা হয় যাবতীয়, কিন্তু যদি নিয়ম মেনে হতো তাহলে হতো যাবত দিও। পরেরটি সম যোগ রাট সম্রাট, কিন্তু যদি নিয়ম মেনে হতো তাহলে হতো সংরাট।
এই ছিল নিপাতনের কয়েকটি ব্যঞ্জন সন্ধির উদাহরণ, যা নিয়ম না মেনেই হয়ে থাকে। যদি নিয়ম মেনে হতো তাহলে কিন্তু তার সেই সন্ধির রূপ হতো অনেকটা এই রকম। তাহলে বন্ধুরা, এই ছিল আমাদের ব্যঞ্জন সন্ধির সূত্র এবং নিপাতনের কিছু ব্যঞ্জন সন্ধির উদাহরণ। বিসর্গ সন্ধি, সেই বিসর্গ সন্ধি নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব। আমি মৌসুমী, আর আজকে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য আমাদের নতুন ভিডিও। প্রথমে কি আছে? বিসর্গ সন্ধি। বিসর্গ সন্ধি কাকে বলে? বিসর্গ তো আমরা সবাই জানি, এই চিহ্নটা, এটাই হচ্ছে বিসর্গ। বিসর্গের সঙ্গে পর ও পদে অবস্থিত স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণের মিলনে যে সন্ধি হয় তাকে বিসর্গ সন্ধি বলে। বিসর্গ সন্ধি দুই রকমের হয়, একটা হচ্ছে বিসর্গের সঙ্গে স্বরবর্ণ, আর একটা হচ্ছে বিসর্গের সঙ্গে ব্যঞ্জনবর্ণ। আবারও বলছি, বিসর্গ সন্ধি দু রকমের হয়ে থাকে, একটা হচ্ছে বিসর্গের সঙ্গে স্বরবর্ণের মিলনে, আর একটা হচ্ছে বিসর্গের সঙ্গে ব্যঞ্জনবর্ণের মিলনে। এবং বিসর্গ সন্ধির আরও দুটি রকম হচ্ছে, একটা হচ্ছে রজাত বিসর্গ, আর একটা হচ্ছে স্বজাত বিসর্গ। রজাত বিসর্গ কি? প্রাত যোগ আস, প্রাতরাস। এটার উচ্চারণটা কিন্তু রয়ের প্রাধান্য বেশি পাচ্ছে, তাই এটা হচ্ছে রজাত বিসর্গ। নি যোগ আকার, নিরাকার, এই দুটো হচ্ছে রজাত বিসর্গ সন্ধির উদাহরণ। আরেক রকমের বিসর্গ সন্ধি হচ্ছে স্বজাত বিসর্গ সন্ধি। স্বজাত বিসর্গ সন্ধি যেমন তির যোগ কার, তিরস্কার, নি যোগ তেজ, নিস্তেজ। আবারও বলছি বন্ধুরা, বিসর্গ সন্ধির দুরকম রকম ভেদের কথা। একটা হচ্ছে রজাত বিসর্গ, আর একটা হচ্ছে স্বজাত বিসর্গ। প্রাত যোগ আস, প্রাতরাস, নি যোগ আকার, নিরাকার। এখানে রয়ের প্রাধান্য বেশি, তাই এটা হচ্ছে রজাত বিসর্গ সন্ধি। আর আরেক রকম যেটা হচ্ছে, সেটা হচ্ছে তির যোগ কার, তিরস্কার, নি যোগ তেজ, নিস্তেজ। এখানে স্বয়ের প্রাধান্য পাচ্ছে বেশি, তাই এটা হচ্ছে স্বজাত বিসর্গ সন্ধি। এবার আমরা বিসর্গ সন্ধির কিছু নিয়ম যে আছে, বা বিসর্গ সন্ধির যে কিছু সূত্র আছে, সেই কয়েকটি সূত্র নিয়ে আলোচনা করব। প্রথম সূত্রে কি আছে? প্রথম সূত্রে আছে বিসর্গের পর ট ঠ থাকলে বিসর্গ স্থানে মূর্ধন্যস্ব হয়। আরেকবার বলছি, বিসর্গের পর ট ঠ থাকলে বিসর্গের স্থানে মূর্ধন্যস্ব হয়। যেমন নি যোগ ঠুর, নিষ্ঠুর। এখানে বিসর্গের পরে ঠ আছে, তাই ঠ স্থানে কি হচ্ছে? মূর্ধন্যস্ব হচ্ছে। বিসর্গ এবং ঠ মিলে মূর্ধন্য শয় ঠ হয়ে যাচ্ছে। পরের উদাহরণে কি আছে? ধনু যোগ টঙ্কার, ধনুষ টঙ্কার। এখানে বিসর্গের পরে আছে ট, তাই বিসর্গ এবং ট মিলে হয়ে গেছে মূর্ধন্যের শয় ট। মূর্ধন্যের শয়টায় ধনুষ টঙ্কার। সূত্র নাম্বার 2। 2 নম্বর সূত্রে কি আছে? বিসর্গের পর ত থ থাকলে বিসর্গের স্থানে দন্তাস্ব হয়। আরেকবার, বিসর্গের পর ত থ থাকলে বিসর্গের স্থানে দন্তাস্ব হয়। যেমন দু যোগ তর, দুস্তর। এখানে বিসর্গের পরে ত আছে, তাই তয়ের স্থানে ত এবং বিসর্গ মিলে হয়ে গেছে দন্তাস্বয় ত। মুখ যোগ থ, মুখস্থ। এখানেও বিসর্গের সাথে থ দুটো মিলে হয়ে গেছে দন্তাস্বয় থ। তাহলে বুঝতে পারলে বন্ধুরা, ত এবং থ থাকলে বিসর্গের পরে, তাহলে সেই ত এবং থ এর স্থানে সেটা দন্তাস্বয়ে পরিণত হয়। এবার আমরা পরের নিয়ম আলোচনা করব। চলে আসছি এবার আমরা পরের নিয়মে। পরের নিয়ম কি আছে? সূত্র নম্বর 3। 3 নম্বর সূত্রে কি আছে? রজাত বিসর্গের সঙ্গে সংযুক্ত হয়ে অকার ভিন্ন স্বরবর্ণের পর স্বরবর্ণ থাকলে বিসর্গ স্থানে র হয়। আর একবার বলছি বন্ধুরা, একটু মন দিয়ে শুনবে। রজাত বিসর্গের সঙ্গে, মানে রজাত বিসর্গের সঙ্গে সংযুক্ত অকার ভিন্ন, অকার ভিন্ন মানে অকার ছাড়া স্বরবর্ণের পর স্বরবর্ণ থাকলে, অকার ভিন্ন স্বরবর্ণের পর যদি অন্য কোনো স্বরবর্ণ থাকে তাহলে বিসর্গ স্থানে র হয়। উদাহরণের সাহায্যে তোমরা আরও ব্যাপারটা একটু পরিষ্কার বুঝতে পারবে। পুন যোগ উদ্ধার। বিসর্গের পরে কি আছে? উ, অকার ব্যতীত অন্য স্বরবর্ণ উ, বিসর্গের পরে অন্য স্বরবর্ণ রজাত পুন, এটা হচ্ছে পুনরুদ্ধার। এবার এটা রজাত বিসর্গ সন্ধির একটা উদাহরণ, তাই পুন বিসর্গের পরে রস্যু, অকার ভিন্ন অন্য কোনো স্বরবর্ণ আছে, তাই এটা হচ্ছে পুনরুদ্ধার। এখানে কি হচ্ছে? বিসর্গ এবং উ এই দুটো মিলে হয়ে গেছে রয় রস্যু। সেই স্বরবর্ণ স্থানে কি হচ্ছে? সেই স্বরবর্ণ স্থানে সেটা র হয়ে যাচ্ছে। দু যোগ আশা, দুরাশা। স্বরবর্ণের সাথে অন্য স্বরবর্ণ, বিসর্গের সাথে অন্য স্বরবর্ণ, বিসর্গের সাথে অন্য স্বরবর্ণ মানে অকার ছাড়া অন্য স্বরবর্ণ এখানে আছে আ, বিসর্গের সাথে আ মিলে হয়ে গেছে রা।
ঠিক আছে, তাহলে এটা ছিল আমাদের 3 নম্বর সূত্র। এবার চলে আসছি বিসর্গ সন্ধির 4 নম্বর সূত্রে। র বনে বয়সীর্ণ র পরে থাকলে বিসর্গ লোপ পায় ও পূর্বস্বর দীর্ঘ হয়। আরেকবার মন দিয়ে শুনবে, র পরে থাকলে, র যদি পরে থাকে বিসর্গ লোপ পায় ও পূর্বস্বর দীর্ঘ হয়। যেমন নি যোগ রব, নীরব, নি যোগ রোগ, নিরোগ। এখানে বিসর্গ লোপ পায় এবং পরের যে স্বরটা পূর্বস্বর যেটা সেটা দীর্ঘ হয়। পূর্বস্বর দীর্ঘ মানে নিরোগ, একটু দীর্ঘভাবে উচ্চারণ করা হচ্ছে, তাই এটা দীর্ঘভাবে বলা হচ্ছে যে র পরে থাকলে বিসর্গ লোপ পায় ও পূর্বস্বর দীর্ঘ হয়। এবারে আমরা আলোচনা করব নিপাতনের কিছু বিসর্গ সন্ধির নিয়ম, যার অর্থ হচ্ছে নিয়ম না মেনেও বিসর্গ সন্ধি হয়। তারই কিছু উদাহরণ নিয়ে এবার আমরা আলোচনা করব। যেমন বন যোগ পতি, বনস্পতি, গো যোগ পদ, গোষ্পদ, মন যোগ ঈশা, মনীষা, প্রাত যোগ কাল, প্রাতকাল। ঠিক আছে, এখানে এই যে সন্ধির কয়েকটা আমি উদাহরণ দিয়েছি, এখানে কোনো সন্ধিটি কিন্তু বিসর্গ সন্ধির নিয়ম বা সূত্র মেনে হয়নি, তাই নিয়ম না মেনে যে সন্ধিটি হচ্ছে সেটাই কিন্তু নিপাতনের সন্ধি। তাই এখানে নিপাতনের বিসর্গ সন্ধির কয়েকটা উদাহরণ দেওয়া হলো। বন্ধুরা, আমরা মোটামুটি স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি সবটাই সংক্ষেপে আলোচনা করার পর শেষে এই বিষয়টি আমরা লক্ষ্য করি যে সন্ধির হবার পর যে কিছু বৈশিষ্ট্য আমরা পাই, সেই বৈশিষ্ট্য কয়েকটি আমি এখানে লিখে দেখিয়েছি। যদি তোমরা একটু মন দিয়ে খেয়াল করো তাহলে কিন্তু বুঝতে পারবে সন্ধি হবার ফলে কি কি হয়। সন্ধি হওয়ার জন্য ধ্বনির মিলন ঘটে, সন্ধি হওয়ার ফলে ধ্বনির পরিবর্তন ঘটে, সন্ধি হওয়ার ফলে ধ্বনির আগম ঘটে, আর সন্ধি হওয়ার ফলেই ধ্বনির লোপ ঘটে। সন্ধির জন্যই কিন্তু এই বৈশিষ্ট্যগুলি ঘটে থাকে, তাই এই কয়েকটি বৈশিষ্ট্যও কিন্তু একটু মাথায় রাখতে হবে যে সন্ধির কারণে কি কি হয়ে থাকে। তাহলে ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে হবে, আর তার সাথে সাথে শেয়ার করতে হবে, কমেন্ট করতে হবে এবং আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে হবে নতুন নতুন ভিডিওর জন্য, আর বেল বাটনটি হিট করতে হবে নতুন ভিডিওর জন্য। আর পরের ভিডিওতে আমি চলে আসবো আরও নতুন কোনো বিষয় নিয়ে। তাহলে সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবে। পরের ভিডিওতে নিশ্চয়ই দেখা হবে। টাটা।